লা মেরিডিয়ান হোটেল আছে না, ওই হোটেলে তারা মানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনার 10-12 জন বডিগার্ড নিয়ে আসছে, আমাকে বিয়ে করার আশ্বস্ত করে যে উনি আমাকে রিম্যারেজ করবে আবার। তখন উনি আবার ফিজিক্যালি আমার সাথে রিলেশন গ্রো আপ করেন, হাজব্যান্ড ওয়াইফের মতন মেলামেশা করে। তখন কিন্তু তার সেকেন্ড ওয়াইফ আছে অলরেডি। যখন আমি বললাম যে তুমি সেকেন্ড ওয়াইফকে রেখে আবার আমার সাথে যে রিম্যারেজ করতে চাও সে কি মানবে, বা এখন যে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে আসছো এটা কি মানবে, তখন উনি বলছে যে ওই মেয়েকে নিয়ে আমি সুখী না। আমার ছাত্র ভাইদেরকে একটাই সালাম, সেলুট তাদেরকে জানাই যে তাদের জন্য আজকে আমাদের মতো মেয়েরা হয়তো, আমি এতদিন ভয় বলতে পারিনি, মিডিয়ার কাছে আসতে পারিনি, মরে যাওয়ার ভয় করছি বা নানা রকমভাবে আমাকে উধাও হইতে পারতাম আমি, কারণ এরা আকিজ গ্রুপ বিশাল ধনী, এদের সাথে আমি পারবো না। আমি হয়তো পিছনে বসে সাইলেন্টে যুদ্ধ করে গেছি নিজের সর্বস্ব শেষ করে। তাদের বদৌলতে অন্যরকম একটা আবহ চলে আসছে, পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ এখন অন্যায় করতে ভয় পায়, অন্যায়ের বিপক্ষে গিয়ে দাঁড়ায়। এখন আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখে না, বা কে এমপি কে মন্ত্রী সেটাও দেখে না। আমার বাসা খরচ যাতে আমি চলতে পারি না, আমার এমনও দিন যায় যে কোনো গেস্ট আসলে আমি ভালো নাস্তা সামনে দিতে পারি না, কারণ আমি নিজেই খেতে পারি না, আমি বাসায় করে আনিও না। এর জন্য আমি চাই আমাকে একটা সুস্থ লাইফ দেওয়া হোক আমার ছেলেটাকে, আমাকে। আমি চাই যে আমি বেঁচে থাকতে আমার শরীর যতটুকু আছে আমি একটু ওর ভালো কিছু দেখে যেতে চাই, যে না আমার ছেলে একটু সেফ জায়গায় আছে, আমার ছেলে একটু ভালো বাসায় থাকে। ওর বাবার তো বাসার ফ্ল্যাটের অভাব নেই, আমি কিন্তু ভাড়া বাসায় থাকি, তার গাড়ির অভাব নেই, আমি কিন্তু উবারে চলি। আমার ছেলে কিন্তু ভালো একটা রেস্টুরেন্টে খায় না, কিন্তু ওর বাবা প্রতিদিনই কিন্তু রেনিসেন্সে প্রতিদিন কিন্তু 1.5 লাখ 2 লাখ টাকার খাবার খায়, এবং তার কিন্তু বডিগার্ড অনেকগুলো। কিন্তু আমার ছেলে যদি 500 টাকার খাবার চায় তারা দিতে চায় না। অজস্র মেসেজ আসে, অজস্র প্রমাণ আমি আপনাকে দিতে পারবো যে আমি চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে যায় আমার, কিন্তু দেয় না। আমি আর পাচ্ছি না ভাইয়া, আমার মাঝে মাঝে মনে আমি মরে যাই, আমার আর সহ্য হয় না, আমার ছেলের চোখের পানি আমার আর সহ্য হয় না। 18 সালে মামলা করছে, তারপর টেনে টুনে আমরা 2020 সাল পর্যন্ত এই মাইটের খেয়েও আমার সংসার কিন্তু চলছে। যখন 2020 সালে অতিরিক্ত ফাহিমের মার, ফাহিমের টর্চার বেড়ে গেছে, ফাহিম টর্চার শুরু করছে, আমার নামে মিথ্যা জিডি করতেছে ওর বাপ মায়ের কথায়, থানায় যেও বলতেছে আমি নাকি আমার ছেলেকে মেরে ফেলতে চাই। আমার ছেলেকে তো আমি মেরে ফেলতে পারি না, তারা তো রেখে চলে গেছে, তারা তো খোঁজও নেয় না, কিন্তু আমার ছেলেকে তো আমি মারতে পারি না। যখন আমি এগুলো জিজ্ঞেস করছি তখন সে যশোর চলে গেছে, তারপর সে 6-7 মাসে আর আসে নাই। তারপরে সে আমার ডিভোর্স লেটার পাঠাইছে, জানুয়ারি মাসের 12 তারিখে আমার ডিভোর্স লেটার চলে আসছে, সে আমাকে ডিভোর্স দিছে। দেওয়ার পর থেকে সে 3-3.5 বছর কোনো খরচ দেয় নাই। তখন আমি বুটিক চালায়, লাইভ করে বুটিক চালায় আমি আমার সংসার চালাইছি। এমনও গেছে আমি বাচ্চার দুধও দিতে পারি নাই, কারণ সবসময় তো আর ইহানা, আর করোনা চলে আসছে, আপনি জানেন করোনায় সেল হচ্ছিল না। তখন আমার বাসার সামনে একটা মুদি দোকান ছিল, ওখান থেকে আমি বাকি খাইতাম। এমনও হয়েছে 40,000 টাকাও বাকি আসছিল, তখন আমি স্বর্ণের জিনিস বিক্রি করে করে ওই টাকাগুলো দিছি। ওই 3.5 বছর আমি জানি আমি অনেক কষ্ট করছি, মানে এমনও গেছে যে আমি বিস্কুট ভিজে খায় পানি খেয়ে শুধু বাসায় রয়েছি। কিন্তু বড় বাসা তাদের নামে ছিল, ওই বাসা থাকতাম। পরে আমাকে বাসার লাইন কেটে দিছে, পানির লাইন কেটে দিছে। তারপরে ওই নিচে মনির নামে একটা ছেলে ছিল কেয়ারটেকার, ওরে দিয়ে বাসা অত্যাচার করাইছে। পরে বাসা থেকে আমাকে লোকজন দিয়ে নামাই ফেলাইছে। তারপরে বাচ্চাকে নিয়ে রাস্তায় কোথায় ঘুরছি 2টা দিন শুধু রাস্তায় যে কই উঠবো। তখন আমি অনেক কষ্ট করে একটা রুমের বাসা পেয়ে গুলশান 104 নম্বরের একটা বাসায় উঠছি, ওইখানে বাচ্চাটাকে নিয়ে থাকতাম, ওই লাইভ করতাম, ওইটা দিয়ে আমি চলছি। তারপরে তারা আমাকে মামলা যখন খুব গভীর হয়ে গেছে, নারী শিশু নির্যাতনের মামলাটা, ওরা যখন আমার দেনমোহর দেয় নাই ডিভোর্সের পরে, যখন কোর্টে জজ সাহেব বলছে যে ওনার দেনমোহর কি আপনারা দিচ্ছেন, তখন ওরা বলছে যে না আমরা দেনমোহর দেই নাই, তো আমরা দিয়ে দিব। এটা করে 4টা তারিখ ঘুরাইছে। এখন আমি গরিব মানুষ, আমি একে লাইভ করে চলি, আমি তো বারবার ওই যে ডেট দিলে তো আমার উকিল চালাইতে কষ্ট হয়। তারা তো একবার 20টা উকিল নিয়ে আসতো, মন্ত্রী নিয়ে আসতো, খাদ্যমন্ত্রী হচ্ছে কামরুল ইসলাম, ওনারকেও নিয়ে আসছিল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ওনাকে নিয়ে আসছে কোর্টে ওই মামলার জন্য। মানে বড় বড় যত উকিল আছে নিয়ে আসতো, তো আমি তো মানে একজন উকিল নিয়ে দাঁড়াইতাম। তো এত ডেট দিত ওরা ফালাইতো, কিন্তু আমার দেনমোহরে টাকা দিচ্ছিল না। পরে যখন লাস্টে আমি বলছি যে স্যার আমার পক্ষে তো এত সম্ভব না, বারবার ডেট, আপনি একটু আমার দেনমোহরটা দিতে পারেন, আমার চলতে কষ্ট হচ্ছে।
তখন স্যার বলছে যে আপনি যদি দেনমোহরটা আজকে ক্লিয়ার না করেন আপনাকে মানে আমরা আজকে জেলে পাঠাই দিব। তখন সাথে সাথে চেকটা দিয়ে দিছে পারিবারিক আদালতে। কত টাকা চেক? ওটা দিছিল 20 লাখ টাকা দেনমোহর ছিল, 20 লাখ টাকার, আর খরপোশ 3 মাসের, ওটা মিলে 21,30,000 দিছিল। আর আমার একটা বাড়ি বিক্রি করা হয়েছিল 30 লাখ টাকা দিয়ে, আমি বাড়িটা বিক্রি করছি, ওটা ওনার নামে ডিট আছে, সেই টাকাটা আজ অব্দি এখনো দেয়নি। এই টাকাটা কাকে দিয়েছে? আমার বাচ্চার বাবাকে, কি নাম? শেখ নাফিজউদ্দিন ফাহিম, আকিব সাহেবের যে নাতি ওনাকে। কারণ ওই যে ডিভোর্স সরি মানে আমাদের বিয়ের পরে তো উনি তো বেকার ছিল, কারণ উনি তো পড়াশোনা করে নাই ওই পর্যন্ত, মানে ওয়েল এডুকেটেড না, মানে উনি ক্লাস 10 পর্যন্ত পড়ছে। তো উনি তো চাকরিও পাচ্ছিল না যে আমার খাওয়াবে, তখন আমার ওই বরিশালের বাড়ি বিক্রি করে ওনার হাতে দেওয়া লাগছে, মানে ওটা দিয়ে আমরা চলছি 3টা বছর। এখন অনেক বাজে একটা ট্রাকে এসে দাঁড়াইছি, বিকজ আমার যে নারী শিশুর মামলাটা ছিল ওইটা তাদের কথায় উঠানো হয়েছে, আরও মামলা আছে ওগুলো ওনাদের কথা উঠানো হয়েছে। তারা বলছিল যে যখন মামলাটা গভীর হয়ে গেছে, যে আমার সাক্ষীর সময় হয়ে আসছিল আর কি, অনেক বছর চালাইছি তো, তখন তারা বলছে যে তুমি মামলাগুলো উঠাই ফেলাও। আমি তখন বরিশাল আমার মার কাছে চলে গেছিলাম, মাঝখানে একটু বলতে ভুলে গেছি, মানে শেষ পর্যন্ত আমি আর চলতে পারতেছিলাম না, মানে বাসা ভাড়া দেওয়ার টাকাটাও আমার লাইফ করে আসতেছিল না। তখন আমি আমার মার কাছে বরিশাল চলে গেছি, যাওয়ার পরে আসা যাওয়া করে আমি মামলা চালাইতাম, মানে ধরেন সকালে লঞ্চে নামতাম, মামলা শেষ করে আবার বিকেলে চলে যাইতাম সন্ধ্যার লঞ্চে, মানে এরকম কষ্ট করছি। এবং রাস্তায় মানে ওই যে ভাত খায় না কেনা ভাত, মোহাম্মদের আমি ওই কেনা ভাত খাইতাম, হেঁটে হেঁটেও কোর্টে গেছি ওই যে ইয়া থেকে, মানে আমার কাছে ভাড়াও ছিল না, কারণ আমার মা বিধবা, আমার বাবা নাই, আমার মার কাছে তো ওরকম টাকা নাই যে দিবে, আর আমার যে জমি ছিল সেটা আমি বিক্রি করে ফেলছি, ওনাকে দিয়ে ফেলছে, আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর আমার যে গয়না টয়না ছিল তাও আমি ফাইমের সময়ও বিক্রি করছি, আবার এই মামলার সময়ও বিক্রি করছি, বাচ্চাকে খাওয়াইছে, মানে আমার কাছে কিছুই ছিল না। তাও আমি কষ্ট করে করে ধার দেনা করে 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 12 লাখ টাকা দেনা হয়ে গেছি বরিশালে, আমার মামাদের কাছ থেকে, আত্মীয়স্বজনের কাছ থেকে, পাড়াপড়শির কাছ থেকে নিতে নিতে। তো তখন যখন আমাকে লাস্ট যখন কোর্ট আমাকে সাক্ষী দিতে বললো, তখন তারা আমাকে সাথে যোগাযোগ করে বরিশালে, তন্ময় ফাহিমের যে পিএস উনি যোগাযোগ করে যে আপনার সাথে স্যার দেখা করতে চায়, আপনি একটু স্যারের সাথে দেখা করেন, আমরা একটা সমঝোতায় বসতে চাই। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তখন তারা আমাকে ঢাকা নামালো, আমি বলছি যে আমার কাছে খরচ নেই যে আমি ঢাকা আসবো। তারা আমাকে ঢাকা আনার পরে তারা আমাকে লা মেরিডিয়ান হোটেল আছে না, ওই হোটেলে তারা মানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনার 10-12 জন বডিগার্ড নিয়ে আসছে, আমি মোহাম্মদকে নিয়ে গেছি। তারপর ওখানে বসে উনি আমাকে বিয়ে করার আশ্বস্ত করে যে উনি আমাকে রিম্যারেজ করবে আবার। তখন উনি আবার ফিজিক্যালি আমার সাথে রিলেশন গ্রো আপ করে, হাজব্যান্ড ওয়াইফের মতন মেলামেশা করে। তখন কিন্তু তার সেকেন্ড ওয়াইফ আছে অলরেডি। যখন আমি বললাম যে তুমি সেকেন্ড ওয়াইফকে রেখে আবার আমার সাথে যে রিম্যারেজ করতে চাও সে কি মানবে, বা এখন যে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে আসছো এটা কি মানবে, তখন উনি বলছে যে ওই মেয়েকে নিয়ে আমি সুখী না, ওই মেয়ে আমাকে অনেক টর্চার করে। তো তখন কথা হয়েছে যে উনি আমাকে ঢাকা নিয়ে আসবে, বাসা করে দিবে, উনি মাঝে মাঝে এসে থাকবে, আমাকে গাড়ি কিনে দিবে, মোহাম্মদকে ভালো স্কুলে পড়াবে, আমার যা খরচ লাগে সব করবে, বিনিময়ে আমার মামলা সব উঠাইতে হবে। তারপরে আমি মামলা সব একটা একটা করে তুলি। তারপরে আমার এই বাসাটা তন্ময় যে পিএস তন্ময় সাহেব উনি দেখে উঠায়। তারপরে উঠার পরে এই ফার্নিচার যা লাগে ওইটুকু আপাতত দিছে। তারপর থেকে মানে 2-3 মাস 4 মাস ঠিক মতো দিছে, তারপর থেকে গন্ডগোল শুরু, দেওয়া মানে আমার যেটা দরকার তার থেকে এত কম দেয় যে আমি চলতেই পারি না। এমনকি আমি বুয়াদের স্যালারি দিতেও আমার কষ্ট হয়ে যায়, বা আপনার আমার বাসা খরচ যা দেয় মাত্র 40,000 টাকা, আমি বুয়াদের বেতন দেওয়ার পর আমার খাওয়ার খরচ থাকে না। তারপর আমাকে একটা ভাড়া গাড়ি দিছে, মানে উবার। আমার ছেলে মানে অনেক সময় উবারের গাড়িতে একটু আমার ছেলেকে দিতে আমি কমফোর্ট ফিল করি না, আবার আমি নিজেও উঠতে কমফোর্ট ফিল করি না, কারণ যেহেতু সে আমাকে গাড়ি কিনে দেওয়ার কথা বলছে, মামলা উঠানোর সময় আমাকে যা যা প্রমিস করছে তার একটাও করেন। এবং হায়দার এবং যে তন্ময় সাহেব ওনারা আমাকে মেন্টালি টর্চার করে, মানে আমাকে অপমান করে অপদস্থ করে কথা বলে। হায়দার হচ্ছে ওনার পিয়ন অফিসের, এখন পার্চেজার। আমার বাচ্চার বাবার মানে আমার শ্বশুর মারা যাওয়ার পর ওনাকে পার্চেজার বানাইছে, আগে পিয়ন ছিল, এখন পিয়ন পার্চেজার দুইটাই।
তো উনি অনেক রুডলি বিহেভ করে কথা বলে, আমার কাছে রেকর্ডিং আছে, মেসেজ আসে মানে ওনার কাছে যদি আমি আমার, কারণ কি ওর বাবা এই সেকেন্ড বিয়েটা ডিভোর্স হওয়ার পরে আমার সাথে কিন্তু পুরো আসা যাওয়া ছিল, আমার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। তারপর হঠাৎ করে শুনি সে দুবাই গেছে, আমাকে বলছে আমি দুবাই যে আমি একটা ব্যবসার কাজে। তো হঠাৎ করে দুবাই যে সে প্রায় 6-7 মাস আসে নাই। তো আমি যখন আমার বাসায় এইটা নাই ওইটা নাই, বাজার নাই সদাই নাই, আমি খালি ফোন দেই তন্ময় স্যার আমার বাসায় এইটা নাই ওইটা নাই, আমার কষ্ট হচ্ছে, আমি আর পারি না এটা দিয়ে চালাইতে। তখন বললো যে ম্যাডাম স্যার আইসা নেক, তারপর আপনার সব করে দিব। তো সে যে ওইখানে বিয়ে করছে তা আবার আমি জানি না, আমার কাছে হাইড করে রাখছে। ওদিকে ওইখানে বসে সে আমার ফোন করে খালি আমার কাছে ভিডিও কল দিত, ছবি চাইতো, নানা রকম বাজে ছবি চাইতো, হ্যান করতো, ছবি তুলে পাঠাতে হবে। ওদিকে কিন্তু সে ওসব বিয়ে করা, তাও আমি যাই না। তারপরে 6 মাস পরে সে ঢাকা আসার পরে আমি শুনছি যে সে বিয়ে করে ঢাকা আসছে। ওই যে ঢাকা আসার পর থেকে আমার সাথে তার সাথে ওই যে 6 মাস আর এই এখন পর্যন্ত তার সাথে আমার কোনো ফোনে কথা হয় না, মানে সে আমার ফোনই ধরে না, টোটালি রিং করতে করতে কেটে যায়। বাচ্চার স্কুল থেকে ফোন দিলেও সে যায় না, বাচ্চার সুইমিং ক্লাস যদি থাকে তাতে বাপকে ডাকে তাতেও সে যায় না, প্যারেন্টস মিটিংয়েও সে যায় না, বাবা মাকে যখন ডাকে তাতেও সে যায় না, মানে বাচ্চার কোনো কিছুতেই সে যায় না। কিন্তু আমার বাচ্চা তো মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে, কারণ স্কুলে সবার বাবা যায়, তার বাবা যায় না। যেমন ধরেন স্কুলে একটা টাস্ক ছিল যে বাচ্চারা সুইমিং পুল করবে, তার সাথে বাবা করবে। এখন আমি তো মা, আমাকে তো অ্যালাউ না। তখন ওই সুইমিং ক্লাসে ও পার্টিসিপেট করতে পারে না, তখন ও অনেক কাঁদছে যে আজকে পাপা থাকলে তো আমি শাওয়ারটা করি। ওর বাবা কিন্তু তখন ঢাকা, ওই বউকে নিয়ে বাসায়, এবং কি আমি তাকে জানাইছিও মেসেজে তন্ময় স্যারকে যে ওই দিন থাকতেই হবে স্কুলে, মোহাম্মদের একটা কম্পিটিশন আছে। তো এরকম আমার বাচ্চাটাও কিন্তু বাবা হারা হচ্ছে, মেন্টালি টর্চার্ড হচ্ছে, কাজের মানুষের দ্বারা টর্চার্ড হচ্ছে। মানে আমার তো পিয়ন তো আমাকে অপমান করতে পারে না। তার কাছে যদি আমি ফোন দিই বলে আপনি আমাকে ফোন ছাড়া স্যারকে ফোন দিচ্ছেন কেন, আপনি আমার পারমিশন নিয়ে ফোন দিচ্ছেন স্যারকে, আপনি কেন স্যারকে ফোন দিচ্ছেন, এভাবে করে আমার সাথে কথা বলে। ভাইয়া ওই সময় আমি ডিএমপিতেও কিন্তু গেছিলাম, আমি ডিএমপির কাছেও হেল্প চাইছিলাম, এবং আমার যত প্রমাণ সব আমি ডিএমপিতে দিয়ে আসছিলাম। এবং আমার নামে যে মিথ্যা মামলাটা যে হয়েছিল, আমি যে শুধু 8টা দিন অমানসিক অত্যাচারে যে আমি দিন কাটাইছি, এইটার জন্য কিন্তু ডিএমপিতে আমার জিডিও করা আছে, এবং তাদের কাছে আমি অনেক হেল্প চাইছি। তারা তদন্ত করার জন্য টাইম নিয়েছিল, এবং তারা তদন্ত করে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, কিন্তু তারা সেটা সাবমিট কোর্টকে করে নাই, কারণ তাদের কাছে ফোন চলে গেছিলো, তারা বলছে আমরা অসহায়। তারপর আমি গেছি সিআইডি অফিসে, সেখানেও আমার জিডি করা আছে, তাদের কাছে হেল্প চাইছি, তারা আমার যত সাক্ষী সবদ্ধ সব দিছে, সেখানেও তারা কিছু করতে পারে নাই, কারণ তাদের কাছে ফোন গেছে। আমার ছাত্র ভাইদেরকে একটাই সালাম সেলুট তাদেরকে জানাই যে তাদের জন্য আজকে আমাদের মতো মেয়েরা হয়তো, আমি এতদিন ভয় বলতে পারিনি, মিডিয়ার কাছে আসতে পারিনি, মরে যাওয়ার ভয় করছি, বা নানা রকমভাবে আমাকে উধাও হইতে পারতাম আমি, কারণ এরা আকিজ গ্রুপ বিশাল ধনী, এদের সাথে আমি পারবো না। আমি হয়তো পিছনে বসে সাইলেন্টে যুদ্ধ করে গেছি, নিজের সর্বস্ব শেষ করে। তাদের বদৌলতে অন্যরকম একটা আবহ চলে আসছে, পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ এখন অন্যায় করতে ভয় পায়, অন্যায়ের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, এখন আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখে না, বা কে এমপি কে মন্ত্রী সেটাও দেখে না। আমার এর জন্যই সবার কাছে অনুরোধ যে আমি এই জন্যই আপনাদের দায়গ্রস্ত হয়েছি। আমি অনেক অসহায় ভাইয়া, আমার বাবা নাই, আমার বাচ্চাকে নিয়ে আমি খুব কষ্টে দিন পার করতেছি। আমার পিয়ন বলেন পিএস বলেন এদের অপমানিত হওয়া লাগতেছে, আমার খরচপাতি যেটা দেওয়ার দরকার সেটা দিচ্ছে না। আমি উবারে চড়তেছি, তাদের গাড়ি আছে, এক একজন মোহাম্মদের বাবা কিছুদিন আগে একটা 16 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, আমি শুনছি ট্যাক্স নাকি দেয় নাই, শেখ জুয়েল আঙ্কেলের কোন মাধ্যমে জানি কিনছে, ওই গাড়িতে সে চড়তেছে 16 কোটি টাকা দিয়ে, আর একটা 6 কোটি টাকা দিয়ে, কিন্তু বাচ্চাকে দিচ্ছে একটা উবার। বাচ্চাটা টাইসডি স্কুলের মতো, আমি অনেক রিকোয়েস্ট করে ভর্তি করাইছি, তার উবারে যেতে তো তার কষ্ট হয়, সে লজ্জা পায় ফ্রেন্ডদের সামনে, যেহেতু আপনি ভালো স্কুলে পড়াইছেন সবাই তো ওইভাবে আসে। সেকেন্ডলি হচ্ছে এই যে দেখেন ও ক্লাস 2তে উঠছে, এই এখন পর্যন্ত ওর স্কুলের ড্রেস কিনে দেওয়া হয় নাই, আমি রোজ ফোন করে ড্রেস চাই, স্কুলের ব্যাগ চাই, মেসেজগুলো তো আপনাদেরকে আমি দেখাইছি। তারপরে পানির ফ্লাক্সটা পর্যন্ত এখনও দেয় নাই, সে পুরানো পানির ফ্লাক্স নিয়ে আমার ছেলে যাচ্ছে, বা ওর যদি একটা কোনো ক্লাসের কোনো কিছু দরকার হয় ওরা দিতে চায় না। আমার বারবার ওই পিয়নকে ফোন করতে হয়, আর পিয়ন আমাকে অপমান করে, আর ওর বাবাকে ফোন করলে সে ফোন ধরে না। আমার বাসা খরচ যাতে আমি চলতে পারি না, আমার
এমনও দিন যায় যে কোনো গেস্ট আসলে আমি ভালো নাস্তা সামনে দিতে পারি না, কারণ আমি নিজেই খেতে পারি না, আমি বাসায় করে আনিও না। এই জন্য আমি চাই আমাকে একটা সুস্থ লাইফ দেওয়া হোক আমার ছেলেটাকে। আমাকে অসুস্থ আজকে এই ডিভোর্সের পর থেকে আমি একে তো ডিপ্রেশনে চলে গেছি, আর এত কষ্ট করছি আমি লাইফ করে সংসার চালানো, এই ছেলেকে নিয়ে কষ্ট করা, বরিশালে যে পড়ে থাকা, মানে ছেলেটার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে গেছিল। তো এখন আমার যেরকম শরীরের কন্ডিশন, আমার দুদিন পর পর আমি সিক হয়ে যাই, আমার 2 চোখে ছানি পড়ে গেছে, আমি চোখে এখন একটু কম দেখি, চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে আমার 2 দিন পর পরে শরীরটা খারাপ হয়ে পড়ে। তো বাচ্চার বাবা বলতেছে সে আমার ছেলের সাথে দেখা করে না, 6 মাসে একবার যদি খুব আমি বলি যে একটু আমার ছেলে কাঁদতেছে তাহলে সে দেখা করে, তারা বলে যে আমরা ছেলেকে পরিচয় দেই না। তো আমি বেঁচে থাকতেই যদি পরিচয় না দেয়, আমি বেঁচে থাকতেই যদি দেখাই না করে, তাহলে আমি মরে গেলে আমার ছেলের কি হবে? তারা তো আমার ছেলেকে তাইলে আপনার কোনো এতিমখানায় দিয়ে দিবে। আমি চাই যে আমি বেঁচে থাকতে আমার শরীর যতটুকু আছে আমি একটু ওর ভালো কিছু দেখে যেতে চাই, যে না আমার ছেলে একটু সেফ জায়গায় আছে, আমার ছেলে একটু ভালো বাসায় থাকে। ওর বাবার তো বাসার ফ্ল্যাটের অভাব নেই, আমি কিন্তু ভাড়া বাসায় থাকি, তার গাড়ির অভাব নেই, আমি কিন্তু উবারে চলি। আমার ছেলে কিন্তু ভালো একটা রেস্টুরেন্টে খায় না, কিন্তু ওর বাবা প্রতিদিনই কিন্তু রেনিসেন্সে প্রতিদিন কিন্তু 1.5 লাখ 2 লাখ টাকার খাবার খায়, এবং তার কিন্তু বডিগার্ড অনেকগুলো। কিন্তু আমার ছেলে যদি 500 টাকার খাবার চায় তারা দিতে চায় না। অজস্র মেসেজ আসে, অজস্র প্রমাণ আমি আপনাকে দিতে পারবো যে আমি চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে যায় আমার, কিন্তু দেয় না। এই যে জিনিসগুলো আমি এগুলো সাফার আর করতে পারতেছি না ভাই, মানে আমার শরীর এতটাই খারাপ, আমার আর ফোনটা দেওয়ার শক্তিটাও এখন নেই, আমি এই যুদ্ধটা করতে পারতেছি না, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমার পক্ষে আর সম্ভবই হচ্ছে না। এই জন্য আমি চাই আমার ছেলের লাইফটা গুছাই দেখ, আমি তাদেরকে আর জ্বালাবো না, তাদেরকে আমি ডিস্টার্বও করবো না। আমার ছেলের যা যা লাগে একটা সন্তানের সে সেটা করে দেখ। তারা যে বলে পরিচয় দেবো, এটা তো আমি বেঁচে থাকতেই বলে এই কথা, মরে গেলে আমার ছেলে কার কাছে যেয়ে দাঁড়াবে? ভাইয়া এখন যদি তারা এটা না করে তাহলে তো আমার আদালতের কাছে যেতে হবে আবার, কারণ ওই সময় তাদের ভয় আমি আদালত থেকে সব মামলা তুলে নিছি, কিন্তু এখন তো আবার ভয় নেই, এখন তো আইন আছে, পুলিশ আছে, সাংবাদিক ভাইরা আপনারা আছেন, এখন তো সবাই আমাকে সাপোর্ট করবে। আমার আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে ভাইয়া, তাইলে এটা যদি সমাধান তারা না করে দেয়, কারণ আমি আর পারতেছি না, আমি অনেক বেশি সাফারার, আমি আর পাচ্ছি না ভাইয়া। আমার মাঝে মাঝে মনে আমি মরে যাই, আমার আর সহ্য হয় না, আমার ছেলের চোখের পানি আমার আর সহ্য হয় না। একটা বাচ্চা যদি তার বাবাকে দেখে, যে সব বাবারা স্কুলে বাবার হাত ধরে যায়, কিন্তু সে 6 মাসের বাবার চোখ দেখে না, ঢাকায় থেকেও দেখে না, তাহলে সে বাচ্চাটার মনের মধ্যে কতখানি কষ্ট আপনি বুঝেন। সবাই যখন সুইম করতেছিল, আমি আমার ছেলের ওই ভিডিওটা আমি দেখলে এখনও কান্না করি, মানে ওর চোখ দিয়ে পানি পড়তেছিল, সবাই বাবা গোসল করতেছে, সুইমিং কম্পিটিশন করতেছে, ও বসে আছে, আপনি বোঝেন কতটাও কষ্ট লাগতেছিল। ও বের হয়ে বলে আম্মা, ওর এই 8 বছর। হ্যাঁ এখন তো একটু একটু বোঝে, ভালোই বোঝে, কারণ ও মাশাআল্লাহর বয়স তুলনায় ও অনেক বেশি সাফার করছে, তো এই পর্যন্ত ও ভালোই বোঝে, সব কিছু ভালোই বোঝে।